প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জয় মজুমদার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। বর্তমান পরিস্থিতির এই করোনাকালীন সময়ে সবাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, তাহলে আশা করি সবাই ভালো থাকবে। আজ আমরা নবম অধ্যায়ের আলোর প্রতিসরণের কয়েকটি জ্ঞান অনুধাবনের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং শেষে কয়েকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই যে কয়টি টপিকস আছে সেটি একটু দেখে নেই। যেমন পরম প্রতিসরণাঙ্ক, ক্রান্তিকোণ, 3 নম্বরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, 4 নম্বরে রংধনু, 5 নম্বরে মরীচিকা। আমরা প্রথমেই পরম প্রতিসরণাঙ্ক নিয়ে কথা বলবো। পরম প্রতিসরণাঙ্ক যদি শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক হিসাব করা হয়, তাহলে সেই প্রতিসরণাঙ্ককে বলা হবে পরম প্রতিসরণাঙ্ক। যেমন এখানে দুটি মাধ্যম, এটি বায়ু বা শূন্য মাধ্যম, উপরেরটি ধরে নেই পানি মাধ্যম। যদি এই শূন্য মাধ্যম থেকে আলোকরশ্মি পানি মাধ্যমে প্রবেশ করে, তাহলে অবিলম্বের দিকে বেঁকে যাবে। এখন এক্ষেত্রে এই আপাতন কোণ আর এটি প্রতিসরণ কোণ। তাহলে আমরা যদি এই বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক নির্ণয় করি, তাহলে এই পানির প্রতিসরণাঙ্ককে বলা হবে পরম প্রতিসরণাঙ্ক। এক্ষেত্রে আমি সংজ্ঞা দিতে পারি যে আলো যদি শূন্য থেকে পানিতে প্রবেশ করে, তাহলে একটি নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে একটি ধ্রুব সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে। এই ধ্রুব সংখ্যাকে পানির পরম প্রতিসরণাঙ্ক বলে। এবার ক্রান্তিকোণ। আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, যেমন এখানে এই মাধ্যমটি ঘন মাধ্যম, উপরেরটি হালকা মাধ্যম। আপতন কোণ যদি বাড়তে থাকে, তাহলে প্রতিসরণ কোণও বাড়তে থাকবে। এখানে যদি আমি আপতন কোণ বাড়াই, তাহলে সেক্ষেত্রে প্রতিসরণ কোণও বেড়ে যাবে। আপতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি, অথবা প্রতিসরিত রশ্মি বিভেদ, দুটি মাধ্যমের বিভেদ তল ঘেঁষে
চলে যাবে। তাহলে সেই আপাতন কোণের মানকে বলা হবে ক্রান্তি কোণ বা সংকট কোণ। একে আমরা থিটা সি দ্বারা প্রকাশ করব। এবার আসি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হলে, যেমন এখানে সংকট কোণ যদি থিটা সি হয়, যদি সংকট কোণের চেয়ে আলোকরশ্মি বেশি কোণে আপতিত হয়, তাহলে এই আলোকরশ্মিটি দ্বিতীয় মাধ্যমে না গিয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসে। একে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। তাহলে আমাদের 1, 2, 3 নাম্বার শেষ। এবার 4 নম্বরে বলছে রংধনু। রংধনু হলো বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশে যে পাশে সূর্য থাকে তার বিপরীত পাশের আকাশে আলোর বিচ্ছুরণের দরুন 7টি রঙের যে অর্ধবৃত্তাকার সজ্জা দেখা যায় তাকে রংধনু বলে। রংধনু মূলত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে সৃষ্টি হয়। বায়ুতে যখন পানিকণা থাকে, সেই পানিকণার উপর আলো পড়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার কারণে বিভিন্ন রঙের তরঙ্গ দৈর্ঘ্যের কারণে ভিন্ন ভিন্ন পরিমাণ বেঁকে গিয়ে রংধনুর ব্যান্ড সৃষ্টি করে। এবার আমাদের 5 নম্বরে মরীচিকা। মরীচিকাও আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে সৃষ্টি হয়। যেমন যদি কোনো গ্রীষ্মের রোদে কোনো ভূপৃষ্ঠ সংলগ্ন বা পিচঢালা রাস্তা সংলগ্ন স্থানের বায়ু উপরের বায়ু অপেক্ষা হালকা থাকে, এখন যদি উপরের থেকে আলোকরশ্মি নিচের স্তরে হালকা মাধ্যমে প্রবেশ করে, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। যখন সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, তখন আলোকরশ্মিটি দ্বিতীয় মাধ্যমে না এসে পূর্বের মাধ্যমে ফিরে যায় এবং পূর্বের মাধ্যমে ফিরে গিয়ে দর্শকের চোখে পৌঁছায়। তখন এই ভূপৃষ্ঠের এই স্থান থেকে দর্শক মনে করে আলোর নিয়মিত প্রতিফলন ঘটছে এবং এই নিয়মিত প্রতিফলনের কারণে এই রাস্তা ভিজা দেখায়। ফলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে মরীচিকা সৃষ্টি হয়। আমরা যদি একটু চিত্রের সাহায্যে বোঝাতে চাই, যেমন এখানে যদি একটি গাছ থাকে, এখান থেকে আলোকরশ্মি যদি এই মাধ্যমে, এখানে একটি মাধ্যম বিবেচনা করি, এই মাধ্যমটি ঘন, দ্বিতীয় মাধ্যমটি
হালকা। এখান থেকে যদি একটি আলোক রশ্মি আসতে থাকে, এই আলোক রশ্মিটি এই মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এখানে যদি আরেকটি মাধ্যম বিবেচনা করি, তাহলে এখানে অবিলম্ব থেকে আরও দূরে সরে যাবে। এবার যখন এটি সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হবে, তখন এই মাধ্যমে না এসে আলোক রশ্মি দর্শকের চোখে পৌঁছাবে এবং সে এই বস্তুরই অবাস্তব বিম্ব দেখতে পাবে। এভাবে মরীচিকা সৃষ্টি হয়। এবার আমরা কয়েকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম সৃজনশীল, এখানে দুটি মাধ্যম দেখানো হয়েছে। নিচের মাধ্যমটি এ মাধ্যম, এই মাধ্যমে আলোর বেগ 2.8 × 10⁸ মিটার/সেকেন্ড। উপরের মাধ্যমটি বি মাধ্যম। আলো এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাওয়ার সময় 45 ডিগ্রি কোণে আপতিত হয়েছে এবং প্রতিসরণ কোণের মান হলো 30 ডিগ্রি। এর থেকে প্রথম গ নম্বরের প্রশ্নটি, বি মাধ্যমে আলোর বেগ কত, এবং ঘ নম্বরের প্রশ্নটি, উদ্দীপকের মাধ্যম দুইটি পরস্পর বিনিময় করা হলে এবং প্রিয় আলোকরশ্মি একই অভিমুখে আপতিত হলে কি ঘটবে। প্রথম আমরা গ নম্বর প্রশ্নের উত্তর করব। উত্তর গ। এখানে এ মাধ্যমে আলোর বেগ, CA সমান 2.88 × 10⁸ মিটার/সেকেন্ড। আপতন কোণ I সমান 45 ডিগ্রি। প্রতিসরণ কোণ R = 30 ডিগ্রি। বি মাধ্যমে আলোর বেগ, CB = হট। তাহলে আমাদেরকে প্রথমেই এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করে নিতে হবে। আমরা জানি এ ইটা বি সমান sin I ভাগ sin R। sin I এর মান 45, sin R এর মান 30 ডিগ্রি। ক্যালকুলেশন করলে প্রতিসরণাঙ্ক হবে 1.414। আবার এ ইটা বি সমান CA ভাগ CB।
যদি বি মাধ্যমে আলোর বেগ বের করতে চাই তাহলে সিবি ইকুয়াল সিএ এবং এ ইটা বি নিচে যাবে। যদি আমরা সি এর মান বসাই 2.88 ইন্টু 10⁸8 এবং এ ইটা বি এর মান 1.414, এখানে ক্যালকুলেশন করলে রেজাল্ট হবে 2.04 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। তাহলে বি মাধ্যমে আলোর বেগ হবে 2.04 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। এবার আসি আমরা ঘ নম্বরের উত্তর করতে গিয়ে এখানে বলা হয়েছে যে মাধ্যম দুটি যদি বিনিময় করে, অর্থাৎ যদি বিমাধ্যমটি নিচে আসে, অর্থাৎ আলোকরশ্মি বিমাধ্যম হবে এবার নিচে এবং এ মাধ্যম হবে উপরে, তাহলে একইভাবে যদি আলোকরশ্মিটি আপতিত হয় অর্থাৎ 45 ডিগ্রি কোণেই যদি আপতিত হয় তাহলে কি ঘটবে? তাহলে কি ঘটবে? প্রিয় আলোকরশ্মি এখানে এ ইটা বি, এ ইটা বি 1.414, যদি আমরা বি ইটা এ বের করতে চাই অর্থাৎ প্রতিসরণাঙ্ক এ ইটা বি, যদি প্রতিসরণাঙ্ক বি ইটা এ বের করতে চাই তাহলে 1/a ইটা বি অর্থাৎ 1/1.414, ক্যালকুলেশন করলে 0.707। তাহলে সংকট কোণ বা ক্রান্তি কোণ থিটা সি ইকুয়াল টু হর যদি বের করি তাহলে আমরা জানি বি ইটা এ সমান সাইন থিটা সি ভাগ সাইন 90 ডিগ্রি। এবার বিটার মান 0.707 সাইন থিটা সি, সাইন 90 ডিগ্রি মান 1, আর গুণ করলে সাইন থিটা সি ইকুয়াল 0.707। এবার থিটা সি ইকুয়াল সাইন ইনভার্স 0.707 ইকুয়াল 45 ডিগ্রি। অর্থাৎ যখন মাধ্যমদ্বয় বিনিময় করবে এবং 45 ডিগ্রি কোণে যদি আলো আপতিত হয় তাহলে এই আলোকরশ্মিটি দুটি মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যাবে। অর্থাৎ আলোকরশ্মিটি আমরা যদি এখানে কিউ দেই তাহলে ও কিউ পথে চলে যাবে, অর্থাৎ প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি। এবার দ্বিতীয় সৃজনশীলে এখানে দুটি মাধ্যম দেখানো হয়েছে এ মাধ্যম এবং বি মাধ্যম। এ মাধ্যম থেকে আলোকরশ্মি বি মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ 30 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 40 ডিগ্রি।
এর থেকে প্রশ্নগুলো করা হয়েছে গ নম্বরে উদ্দীপক অনুসারে প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। ঘ আপতন কোণের মান কত অপেক্ষা বেশি হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে গাণিতিকভাবে দেখাও। প্রথমেই গ এখানে আপতন কোণ I সমান সমান 30 ডিগ্রি, প্রতিসরণ কোণ R ইকুয়াল 40 ডিগ্রি, প্রতিসরণাঙ্ক A ইটা B সমান হট। আমরা জানি A ইটা B সমান sin I ভাগ sin R। I এর মান 30 ডিগ্রি, R এর মান 40 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান 0.5, sin 40 ডিগ্রির মান 0.643। ক্যালকুলেশন করলে মান আসবে 0.773। অতএব এই মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হবে 0.773। প্রতিসরণাঙ্কের কোনো একক হবে না, কারণ সমান সমান রাশির দুটির অনুপাতের কোনো একক থাকে না। এবার ঘ নম্বরের উত্তর। ঘ নম্বর এখানে প্রতিসরণাঙ্ক A ইটা B সমান 0.773। প্রতিসরণ কোণ যদি R ইকুয়াল 90 ডিগ্রি হয় তাহলে আমরা দেখব যে সংকট কোণের মান কত বা ক্রান্তি কোণের মান কত। ক্রান্তি কোণ থিটা সি ইকুয়াল হট। আমরা জানি A ইটা B সমান sin থিটা সি ভাগ sin 90 ডিগ্রি। যদি আমরা A ইটা B এর মান বসাই 0.73 ইকুয়াল sin থিটা সি sin 90 ডিগ্রি মান 1, আর গুণ করলে sin থিটা সি ইকুয়াল 0.773। অতএব থিটা সি ইকুয়াল sin ইনভার্স 0.773। থিটা সি ইকুয়াল 51 ডিগ্রি। তাহলে আলোক রশ্মিটি
যদি 51 ডিগ্রি কোণে আপতিত হয় তাহলে প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ দুটি মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যাবে। অতএব আমরা বলতে পারি আপতন কোণের মান যদি 51 এর বেশি হয় তাহলেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। সুতরাং বলা যায়, সুতরাং আপতন কোণের মান 51 ডিগ্রি অপেক্ষা বেশি হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। প্রতিফলন ঘটবে। এবার তৃতীয় সৃজনশীলে এখানে একটি চিত্র দেখানো হয়েছে। এখানে দুটি মাধ্যম, একটি মাধ্যম বায়ু মাধ্যম, অন্য আরেকটি মাধ্যম একটি কাঁচফলক। এখানে বায়ু মাধ্যম থেকে একটি আলোক রশ্মি কাঁচফলকে প্রবেশ করছে। দেওয়া আছে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক 1.5। এই উদ্দীপক থেকে গ নম্বরে প্রশ্ন করা হয়েছে, উদ্দীপক অনুসারে থিটা কোণের মান নির্ণয় করো। ঘ, যদি মাধ্যমদ্বয়কে পারস্পরিক পরিবর্তন করা হয় এবং আপতিত রশ্মি অপরিবর্তিত থাকে, আপতিত রশ্মি যদি অপরিবর্তিত থাকে তাহলে কি ঘটবে? তবে কি ঘটবে? প্রথমেই গ নম্বরের উত্তর। এখানে আপতন কোণ I সমান 55 ডিগ্রি, প্রতিসরণাঙ্ক এ ইটা জি, অর্থাৎ বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক 1.5, কোণ থিটা ইকুয়াল হট। আমাদের প্রথম প্রতিসরণ কোণের মান বের করতে হবে, তার থেকে থিটার মান বের করতে হবে। আমরা জানি এ ইটা জি ইকুয়াল সাইন আই ভাগ সাইন আর। এইটা জি এর মান 1.5, সাইন আই এর মান 55, সাইন আর। যদি আমরা সাইন আর কে এই পাশে নিয়ে যাই তাহলে সাইন 55 এবং 1.5 নিচে চলে আসে। সাইন 55 এর মান 0.8191 ভাগ 1.5, তাহলে এটি ক্যালকুলেশন করলে আসে 0.546। অতএব আর ইকুয়াল সাইন ইনভার্স 0.546 সমান 3.09 এত ডিগ্রি। এবার যদি আমরা থিটার মান বের করতে চাই তাহলে
আবার থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 33 বা আর 90 ডিগ্রি মাইনাস 33.09 সমান সমান 56.91 এত ডিগ্রি। অতএব আমরা বলতে পারি থিটা কোণের মান হবে 56.91 ডিগ্রি। এবার ঘ নম্বরের প্রশ্ন, এর উত্তর এখানে বলা হয়েছে যে যদি মাধ্যম দুটি বিনিময় করা হয় তাহলে আপতিত আলোকরশ্মি যদি একই পথে আপতিত হয় তাহলে কি ঘটবে। অর্থাৎ এবার আমরা বলতে পারি যে এখান থেকে যদি এবার নিচের মাধ্যমটি কাচ ফলক, উপরেরটি বায়ু, এবং আলোকরশ্মিটি যদি একই পথে আপতিত হয় অর্থাৎ 55 ডিগ্রি কোণে যদি আপতিত হয় তাহলে কি ঘটবে। আমরা এখানে এইটা জি প্রতিসরণাঙ্ক, এ ইটা জি সমান সমান 1.5। প্রতিসরণাঙ্ক জি ইটা এ ইকুয়াল 1/a ইটা জি সমান 1/1.5 সমান 0.666। ক্রান্তিকোণ থিটা সি ইকুয়াল টু হাফ। তাহলে ঘ নম্বরের প্রশ্ন উত্তরে আমরা জানি জি ইটা এ সমান সমান সাইন থিটা সি ভাগ সাইন 90 ডিগ্রি। জি ইটা এর মান 0.666 ইকুয়াল সাইন থিটা সি, সাইন 90 ডিগ্রি মান 1। যদি আমরা আগুন করি তাহলে সাইন থিটা সি ইকুয়াল 0.666, থিটা সি ইকুয়াল সাইন ইনভার্স 0.666। অতএব থিটা সি ইকুয়াল হবে 41.76 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি সংকট কোণ বা ক্রান্তিকোণ থিটা সি এর মান 41.76, কিন্তু আলোকরশ্মিটি 55 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, সুতরাং আলোকরশ্মিটির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। সুতরাং আলোকরশ্মিটির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, পূর্ণ
অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে প্রশ্নগুলো সমাধান করলাম, এই প্রশ্নগুলো বাসায় গিয়ে সুন্দর করে প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমরা এই প্রশ্নগুলো বা এই বিষয়বস্তুগুলো অনুধাবন করতে পারবে। আজকের মতে আমাদের এখানে ক্লাস শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।